জাতীয় ফুটবল দলের জন্য মনোনীত হয়েছেন যে ফুটবলাররা, কেন আপনারা ছাড়ছেন না, নাকি ছাড়বেনই না? ফোন করা হয়েছে আপনার কাছে, আপনাকে পাওয়া যায়নি, আপনি ফোন ধরেননি, ইত্যাদি ইত্যাদি। আমাদের ইমরুল ভাই, আমি চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, ফোনে রিং হওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে নাই। যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে সেও কিন্তু মধ্যপ্রাচ্যে সফরে থাকাকালীন কাউকে হোয়াটসঅ্যাপে কল করবে না। মিচেল যখন আসলেন ঢাকায় পা রাখলেন, তারপরেই সকালবেলা তার ফ্লাইট ছিল, টিকিট কাটা ছিল বাহরাইন যাবার জন্য অনূর্ধ্ব-23 ক্যাম্পটার সঙ্গে। মিচেলকে কি ছাড়বেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের টক অব দ্য টাউন ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল বাহরাইনে ক্যাম্প করছে, আর জাতীয় দল সামনে নেপাল ম্যাচ রয়েছে, তার জন্য প্রস্তুতি শুরু করে ফেলেছে। মাত্র 14 জন ফুটবলার অংশ নিয়েছেন কোচ হ্যাভিয়ার কাবরেরার অধীনে। মূলধারার গণমাধ্যমেও একটা বিষয় উঠে এসেছে, জাতীয় ফুটবল দলের জন্য মনোনীত হয়েছেন যে ফুটবলাররা, তাদের অনেকেই ক্যাম্পে যোগ দেননি, যার বেশিরভাগই রয়েছেন বসুন্ধরা কিংসে। আজকে আমরা কথা বলব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল টিম কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে। আসলে তার কাছ থেকে এই বিষয়গুলো আমরা পরিষ্কার হতে চাই। ইমরুল ভাই, স্বাগত স্টার প্লেতে। ধন্যবাদ। ইমরুল ভাই, আসলে যে প্রশ্নগুলো উঠে এসেছে যে বসুন্ধরা কিংস ছাড়ছে না, বসুন্ধরা কিংস ছাড়বে না ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যে বাংলাদেশের ফুটবলে আসলে এটা কতটা প্রভাব ফেলবে, এবং মূলত আমি জানতে চাই যে কেন আপনারা ছাড়ছেন না। মাত্রই আমাদের দলবদল শেষ হয়েছে। তো আসলে দলবদলের পরে প্রত্যেকটা দলে কিন্তু তাদের পরিকল্পনা সেভাবে গ্রহণ করে থাকে, একটা প্রি-সিজন করে থাকে। তো আমাদের আসলে এবছর আমরা প্রি-সিজন এখন পর্যন্ত করতে পারিনি। আপনারা জানেন যে মাত্র 5-6 দিনের প্রস্তুতি কিন্তু আমরা এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফটা খেলে এসেছি। তো এখন আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট রয়ে গেছে। তো সেখানে আসলে দলের কম্বিনেশন গড়ে ওঠার ক্ষেত্রে প্রি-সিজনটা খুব জরুরি। তো যেহেতু আমরা খেলে এসেছি এবং আমরা চাই, এবং আমাদের নতুন কোচও 2 দিনের মধ্যে চলে আসবেন, তো এই কোচের একটা স্বাভাবিক চাওয়া কোচের পক্ষ থেকে যে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে কিছুদিন যেন উনি ট্রেনিং করাতে পারেন। তো আমরা আশা করছি যে 30 তারিখ পর্যন্ত আমাদের ক্লাবে অনুশীলন শেষে আমরা আমাদের খেলোয়াড়দেরকে জাতীয় দলের ক্যাম্পের জন্য পাঠাবো। সেই জায়গায় এই জিনিসটা যদি আরও আগে পরিষ্কার করে দেয়া হতো বসুন্ধরা কিংসের পক্ষ থেকে, তাহলে হয়তো এই জটিলতা, এই ধরনের আলোচনা সমালোচনা আসতো না। সেটা কেন করা হয়নি? আসলে আমি দেশের বাইরে ছিলাম, কাতারের ম্যাচের পরে আমি অন্য একটা জায়গায় ভ্রমণে যাই। বাফুফের কেউ যদি আমার সাথে যোগাযোগ করতো, আমার মনে হয় যে ব্যাপারটা আসলে এত দূর গড়াতো না, কিংবা বাফু যেহেতু তরিত এই সংবাদ সম্মেলন যেটা করতো সেটা না করে শুধু আমার সাথে যোগাযোগের চেষ্টা করতো, তাহলে আমার মনে হয় যে এই যে মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে, বা একটা যদিও কিছুই ঘটেনি আসলে, এটাকে বলা যায় যে একটা মিডিয়ার মাধ্যমে এটা অন্যভাবে উপস্থাপিত হয়েছে। নির্বাহী কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে আপনি অনুপস্থিত ছিলেন, যে কোনো কারণেই হোক। বৈঠক শেষে মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান, তিনি বেশ কিছু অভিযোগ আকারেই উপস্থাপন করেছেন যে বাফুফের পক্ষ থেকে অনেক ফোন করা হয়েছে আপনার কাছে, আপনাকে পাওয়া যায়নি, আপনি ফোন ধরেননি, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি আসলে কীভাবে জানাবেন? আসলে এটা একটা দুঃখজনক, নির্বাহী কমিটির কেউ যখন মিথ্যাচার করে তখন ব্যাপারটা আসলে একটা দুঃখজনক পর্যায়ে চলে যায়। আপনারা সবাই অবগত যে আমি মধ্যপ্রাচ্য ভ্রমণে ছিলাম। তো মধ্যপ্রাচ্যে হোয়াটসঅ্যাপে কেউ কল করে কাউকে পাবে, সেটা আসলে যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে সেও কিন্তু মধ্যপ্রাচ্যে সফরে থাকাকালীন কাউকে হোয়াটসঅ্যাপে কল করবে না। আমার একটা নাম্বার আছে, সবাই যেটা আপনারা জানেন, এবং সেই নাম্বারটা রোমিং করা থাকে, বিশ্বের যেখানেই থাকে না কিন্তু আমাকে পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। তো এই ব্যাপারটা আসলে দুঃখজনক, এরকম মিথ্যাচার। চিঠি চালাচালির মধ্যে এক জায়গায় বিশ্বনাথ ঘোষের কথা এসেছে। আপনারা বলছেন যে প্রি সিজনে আপনারা দলটাকে একটু গুছিয়ে নিতে চান, তারপরে জাতীয় দলের জন্য ছাড়তে চান। ইনজুরি, মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন যে আসলে ইনজুরি এড়াতেই বসুন্ধরা কিংস প্লেয়ার ছাড়ছে না। এটা আসলে কতটা সঠিক? না, আমরা আসলে ইনজুরি এড়াতে ছাড়ছি না, সেটা ঠিক না। কারণ আমরা কিন্তু প্রতি বছরই প্লেয়ার ছাড়ি, এমন না যে কখনোই আমরা প্লেয়ার ছাড়ি না, আমরা সবসময় প্লেয়ার ছেড়ে থাকি। এবছর যেহেতু প্রি সিজন হয়নি, এবং এটা আপনারা জানেন যে এটা মাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ, এটা কিন্তু মূল কোনো টুর্নামেন্ট নয়। মূল টুর্নামেন্ট হলে সেটা হয়তো আমরা ভিন্নভাবে বিবেচনা করতাম। তো একটা প্রস্তুতি ফ্রেন্ডলি ম্যাচের জন্য আসলে এত আগে থেকে ক্যাম্প চালু করা বিশ্বের কোথাও আছে বলে অন্তত আমার মনে হয় না। আপনারা জানেন যে সেপ্টেম্বর উইন্ডো পর অক্টোবরের উইন্ডো আছে, নভেম্বর
নভেম্বরের উইন্ডোতে সেভাবে যদি প্রতি উইন্ডোতে 1 মাস করে প্লেয়ারদেরকে আগে থেকে ছাড়তে হয়, তাহলে কিন্তু লোকাল কোনো টুর্নামেন্ট বা লিগ কিন্তু চালনা করা সম্ভবপর হবে না। সেই দিকগুলো কিন্তু বিবেচনা আনতে হবে। তো আমার মনে হয় যে আসলে একটা আমার সাথে যোগাযোগ না করার কারণেই হয়তো বিএফএফের কেউ কেউ কথাগুলো বলেছেন। আমি মনে করি যে এটা একদমই একটা সামান্য ইস্যু এবং আমরা খুব শীঘ্রই প্লেয়ারকে পাঠাবো। একটা প্রসঙ্গ উঠে এসেছে যে ন্যাশনাল টিমে খেলা অবস্থায় যখন কোনো খেলোয়াড় ইনজুর্ড হয়েছেন, ফার্দার ক্লাবের উপরে দায়টা পড়েছে। ফুটবল ফেডারেশন থেকে সেই ধরনের কোনো দায় নেওয়া হয়নি, কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আপনার একটা জায়গায় আপনি সম্ভবত বলেছেন, একটা লেখায় আমি পড়েছি যে কোচ ম্যানেজার তারাও নাকি খোঁজখবর নেয়নি। আসলে এই বিষয়টার সত্যতা কি? আসলে এটা একটু দুঃখজনক। যেমন আমি যদি অন্য দলের উদাহরণ আমি হয়তো দিতে পারবো না, আমি যদি আমাদের দলের কথাই বলি, বসুন্ধরা কিংসে বিশ্বনাথ ঘোষ 5ই সেপ্টেম্বর 2024 ভুটানের সাথে খেলতে গিয়ে সে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। তো এটা কিন্তু জাতীয় দলের ম্যাচ ছিল, কিন্তু জাতীয় দলের ম্যাচ পরবর্তীতে তার অবস্থান কি সেটা জানার জন্য কিন্তু জাতীয় দলের যিনি ম্যানেজার আছেন কিংবা কোচ, আমার মনে হয় না বিশ্বনাথকে একটা সৌজন্যমূলক ফোনটুকু পর্যন্ত করেছে। তো এটা আসলে খুব দুঃখজনক। সেই জায়গায় যদি বলি যে এখন তো ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে আপনিও রয়েছেন চেয়ারম্যান হিসেবে, এই জায়গাগুলো আসলে একটু নজর দেওয়া দরকার কিনা, একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার কিনা? না, স্বভাবতই খেলোয়াড়রা যারা দেশের জন্য খেলে থাকেন তারা কিন্তু অর্থপ্রাপ্তির চাইতে সম্মানের দিকটা, সম্মান পেলে কিন্তু তারা নিজেদের মধ্যে নিজেদেরকে প্রাউড ফিল করে। দেশের জন্য খেলা কিন্তু একটা সম্মানের ব্যাপার। তো সেক্ষেত্রে যদি সামান্য একটু ফোন কলের মাধ্যমে তাদেরকে উদ্দীপ্ত করা যায়, তাদেরকে সন্তুষ্ট রাখা যায়, তাহলে আমার মনে হয় সেটা করা উচিত। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, কিউবা মিচেল অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পটা শুরু হয়ে গেছে। মিচেলকে নিয়েও এমন অনেক কথাবার্তা হচ্ছিল যে মিচেল যখন আসলেন ঢাকায় পা রাখলেন, তারপরেই সকালবেলা তার ফ্লাইট ছিল, টিকিট কাটা ছিল আমরা যতটুকু জানি, যে বাহরাইন যাবার জন্য ওই ক্যাম্পটার সাথে, অনূর্ধ্ব 23-এর ক্যাম্পটার সঙ্গে। এখনও সে যেতে পারলো না, কারণ আপনি যে কথা বলছেন যে দল থাকবে, একটা প্রি সিজন ক্যাম্প হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে হয়তো আপনি দল ছাড়বেন। মিচেলকে কি ছাড়বেন? আসলে মিচেলের ব্যাপারটা অন্যরকম। আমরা কিন্তু অনূর্ধ্ব 23-এর জন্য বাকি অন্যান্যদেরকে ছেড়েছি। আপনারা জানেন যে মিচেল সরাসরি ইউকে থেকে কাতারে এসে দলের সাথে যোগদান করেছে। তো আমাদের ক্লাবের পরিবেশ কিংবা ক্লাবের সুবিধা সে কিন্তু কিছুই এখন পর্যন্ত সে জানতে পারেনি। তো সে সব কিছু জানানোর জন্য এবং ক্লাবের অন্যান্যদের সাথে বন্ডিং তৈরি করার জন্য আসলে তাকে আমরা ঢাকা নিয়ে এসেছি। এবং আপনারা যে অনূর্ধ্ব 23-এর বাহরাইনে যখন ফিরে আসবে, তখন মূল টুর্নামেন্টে যাওয়ার আগে অবশ্যই আমরা মিচেলকে দলে ছাড়বো। এটা যদি অ্যাপ্লাই হয় তাহলে নিশ্চয়ই সবাই খুশি হবেন, এবং মিচেলকে পাওয়াটা দলের জন্য খুব চাইতে জরুরি। আমরা আমাদের তরফ থেকে অবশ্যই ছাড়বো। এখন জাতীয় দলের কোচ যিনি আছেন তারা যদি তাকে যোগ্য মনে করেন, তারা অবশ্যই দলভুক্ত করবেন। সেক্ষেত্রে তো অবশ্যই যোগ্য মনে করবেন, কারণ মিচেল একটা স্টার, এবং সে তার একটা স্বাক্ষর রেখেছেন অলরেডি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে, যে সামান্য কয়েক মিনিট খেলেছেন, তাতেই তিনি কিন্তু দেখিয়েছেন যে আসলে তিনি কোন মানের ফুটবলার। সে যাই হোক, একটু বসুন্ধরা কিংসের জায়গায় আসতে চাই। কোচ নিয়ে যে ঝামেলাটা হয়ে গেল, ব্রাজিলিয়ান কোচ আসার কথা ছিল কিন্তু কাতারে উনি যোগ দিলেন না, এটা কেন ঘটলো? ঘটনাটা কী ছিল? পেছনের কারণটা কী ছিল? আসলে কোচের সাথে আমরা চূড়ান্ত করি, কোচের কথা মতো কিন্তু তাকে আমরা কাতারের টিকিট প্রদান করি, বিমানের টিকিট প্রদান করি, এবং আমাদের প্রতিনিধি কিন্তু কাতার এয়ারপোর্টে উপস্থিত ছিল তাকে রিসিভ করার জন্য। ফ্লাইট অবতরণ করার পরও কয়েক ঘন্টা পর যখন তাকে দেখতে না পেয়ে আমরা তার কাছে যোগাযোগ করার চেষ্টা করি, এবং তখনই আমরা জানতে পারি যে সে ইতিমধ্যে অন্য দলের সাথে চুক্তিভুক্ত হয়েছে। তো আমরা আমাদের মতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সেই আইনানুগ ব্যবস্থাটা কি হতে পারে? ফিফা বা এফসির পরবর্তী পদক্ষেপ আমাদের লয়ারের সাথে আলাপ আলোচনা করছি, তারা আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে আগাবো। সেক্ষেত্রে নতুন কোচ কাকে নেওয়া হচ্ছে এবং তিনি কবে নাগাদ আসবেন? কোন দেশের কোচ? নতুন কোচের সাথে হয়তো আমরা আজকালের মধ্যেই চুক্তি চূড়ান্ত করে ফেলবো। চুক্তি চূড়ান্ত করার পরই ভিসা প্রাপ্তি সাপেক্ষে যত শীঘ্র সম্ভব তাকে দেশে আনবো। কোন দেশ থেকে আসছেন এবার? ল্যাটিন হওয়ার সম্ভাবনাটা বেশি। তার মানে যে ধাঁচটার কথা ভাবছিলেন সেই ধাঁচটাই থাকছে, আশা করছি। সেক্ষেত্রে উনি যোগ দেওয়ার পরে কি আবারও দলটার কোনো রিফর্ম করার কোনো চিন্তাভাবনা কি আছে? এখন কোচ রিফর্ম করার তো সুযোগ নেই, যে দল বদল ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যারা আছে আমার দলে তাদেরকে নিয়ে কোচ তার প্রস্তুতি চালিয়ে যাবে।
ইমরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টার প্লেকে সময় দেওয়ার জন্য। যেমনটি বলছিলেন, বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, যে সমস্যাগুলো অবতারণা ঘটেছে এটা আসলে খুব ছোট একটা বিষয় এবং সেই বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব ছিল। সেই আলোচনার জায়গায় খানিকটা ঘাটতি রয়ে গিয়েছিল, কিন্তু সেই ঘাটতিটা কোন পক্ষের সেটা কিন্তু বলা মুশকিল। সে যাই হোক, সব কিছু মিলিয়ে বসুন্ধরা কিংস যেমন বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিশ্চয়ই বসুন্ধরার মতো ক্লাবগুলোর জন্য এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল, সেই প্রত্যাশা থাকবে সবার। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।